সুধী দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবির অমর সব সৃষ্টি নিয়ে আমাদের আয়োজন, তার কবিতা, তার গান, তাকে নিয়ে নানা ধরনের আলোচনা এবং সে আলোচনার ভেতর থেকে প্রকৃত নজরুলের যে দ্রোহী সত্তা, যে প্রেমিক সত্তা, যে প্রকৃতি সত্তা এবং যে সর্বমানবিক কবি নজরুল, তাকে খুঁজে আমরা বের করবার চেষ্টা করি। আজকের এই আয়োজনে যারা আছেন প্রিয় দর্শক, পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট নজরুল গবেষক, নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক, আমাদের সকলের প্রিয় FM হায়াতুল্লাহ। আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী, আমাদের সকলের প্রিয় ইয়াসমিন মুস্তারি। যারা বাজাবেন আজকে আছেন কিবোর্ডে সজীব নূর এবং তবলায় অপূর্ব। প্রথমে একটু আলোচনা করে নিই, আমরা FM হায়াতুল্লাহর কাছে যাই। হায়াতুল্লাহ ভাই, আপনি জানেন যে নজরুলের যে ভাষাভঙ্গি, নজরুলের যে নিজস্ব একটা কাব্য ভাষা ছিল, সাংগীতিক ভাষা ছিল, তার বাণী অন্য কারোর সঙ্গে মেলে না। নজরুল নজরুলই, এবং তার যে স্বকীয়তা, সেই স্বকীয় বাণীভঙ্গি, তার ভাষাভঙ্গি, সে সম্পর্কে আপনার মূল্যায়ন যদি একটু করেন। অনেক অনেক ধন্যবাদ। এই মূল্যায়নের জন্য আমি বোধহয় এত গুরুত্বপূর্ণ ব্যক্তি নই। এই ব্যাপারে, ভাষাভঙ্গির ব্যাপারে আপনি আমার চাইতে আরও বেশি তার নজরুলের ভাষাভঙ্গির সাথে পরিচিত। তো আমি আমার একটুখানি ক্ষুদ্র অভিজ্ঞতা শেয়ার করতে পারি শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে। সেটি হলো যে নজরুলের আগে, নজরুলের আগমনের আগে আমরা যদি বাংলা সাহিত্যের অবস্থা দেখি এবং নজরুলের আগমনের পরের যদি অবস্থা পর্যালোচনা করি, তাহলেই এটি স্পষ্ট ধরা পড়বে যে নজরুলের ভাষাভঙ্গিরই প্রতিফলন এই বর্তমান সময় পর্যন্ত কতটা গতি নিয়ে বেগবান। সেটা বলতে চাই এরকম যে নজরুল যে 1921 সনে যে তার যে সেই বিদ্রোহী কবিতা নিয়ে যে শুরু করলেন, তো এই যে বিদ্রোহী কবিতায় বাংলা ভাষায় বিদ্রোহী কবিতার পূর্বকালে এই রকম গতিময়, এই রকম বীর্যব্যঞ্জক, বলা যায় যে এই রকম সাহসিকতার উচ্চারণ, এটি মনে হয় যে বাংলা কাব্যের ইতিহাসে এটি পাওয়া যাবে। তার ভাষার এই যে বীরত্বব্যঞ্জক যে বাণী এবং নির্ঘোষ যে বজ্র কঠিন, তার আবার কোথাও কোমল, এবং এই রকম ভাষাভঙ্গির আগে বাংলা কবিতায় আমরা কখনোই শুনিনি। এবং আজকে প্রায় 100 বছর ধরে নজরুলের বিদ্রোহী কবিতা শাসন করছে আমাদের বাংলা কবিতাকে, এবং তার পরবর্তীকালের সমস্ত প্রজন্মের তরুণরা কোনো না কোনো সময় বিদ্রোহী কবিতা দ্বারা প্রভাবিত, স্টিল নাও, এখনো পর্যন্ত। এবং এই যে বিদ্রোহী কবিতার যে আবৃত্তিযোগ্যতা, এইটার যে এই বিদ্রোহী কবিতা আবৃত্তি করতে গেলে আমাদের তরুণরা যেভাবে উদ্দীপিত হয়, সঞ্জীবিত হয়, এর যে উঠানামা, বয়সের মানুষই উজ্জীবিত হয়, এর যে উঠানামা, এর যে চরিত্র, এর যে শব্দ ব্যবহার, এর যে গতিময়তা, এর যে বাণীবিন্যাস, এইগুলো একটা স্বতন্ত্র এই কবিতার মাধ্যমে বলা যায় যে নজরুল বাংলা সাহিত্য জগতে তার নিজের আসনটি একেবারে স্বমহিমায় প্রতিষ্ঠা করলেন। ভিডি এলেন, দেখলেন, জয় করলেন। আরেকটা বলা যায় যে সেটি হলো যে নজরুল ওই যে সমস্ত শব্দে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক অনেক নতুন শব্দ সৃজন করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর অনেক অনেক নতুন শব্দ বাংলা ভাষায় ব্যবহার করেছেন। তো আমরা যদি নজরুল ইসলামের এই নতুন শব্দ, বিশেষত আরবি, ফার্সি, এইরকম শব্দ বাংলা ভাষায় তিনি যে ব্যবহার করেছেন কত অবলীলায়, আমরা যদি সেই মুহররম কবিতাটা দেখি, দেখব যে নীল সিয়া আসমান, লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া, কাঁদে কোন ক্রন্দসী কারবালা ফুরাতে, সে কাঁদনে আঁসু আনে সীমারেরও ছুরাতে। বাংলার সাথে কিভাবে সেই আরবি, ফার্সি, উর্দুর একটা মিশাল, এই অসাধারণ কবিতা এই মুহররম। এইরকম আরও অনেক কবিতায় আমরা দেখব যে নজরুল বাংলা ভাষায়, যারা নজরুল গবেষক তারা নজরুলের শব্দ নিয়ে কাজ করেছেন। হাকিম আরিফ তাকে উদ্ধৃত করে আরেকজন করেছেন শাহাবুদ্দিন আহমেদ, শব্দ ধানুকি। তো এই তাদেরকে ভিত্তি করে বলা যায় যে নজরুল বাংলা ভাষায় কমপক্ষে 2000 নতুন শব্দ প্রচলন। নজরুল তদ্ভব শব্দের ব্যবহার করেছেন ঠিকই, কিন্তু সাথে সাথে একেবারে লোক বাংলার, লোক মানুষের ভাষাকেও তিনি এর মধ্যে পাঞ্চ করে দিয়েছেন। এইখানেই নজরুলের একটা স্বাতন্ত্র্য, তার মধ্যে উর্দু, হিন্দি
আরবি এবং তার ওই সাথে ওই যে সাথে আমরা যখন যদি ফার্সি, সরল উদাহরণ দিতে পারি, এটা এরকম যে ইংরেজিও। ওই যে সকালবেলায় আমির মানে ফকির সন্ধ্যাবেলা, মানে ওই নবাব সিরাজউদ্দৌলা ছবির মধ্যে ব্যবহৃত এই যে গানটি এই ব্যবহৃত গানটি, হয়েছে। দেখা যাবে যে এর মধ্যে যে সমস্ত শব্দ, তার যে লোক অঙ্গের যে গানগুলো আছে তার মধ্যে অনেক লোকায়ত শব্দ তিনি ব্যবহার এবং করেছেন। অন্য বাইরের বিদেশি শব্দ ব্যবহার করলেও কিন্তু কখনো মনে হয় না যে এটা বিদেশি শব্দ। আমাদের বুঝতে বিন্দুমাত্র সমস্যা হয় না এবং মনে হয় এটা আমাদেরই। এই যে নিজের করে নেয়া যে একটা অসাধারণ ক্ষমতা, এবং এই যে বাংলা ভাষার এই যে সমৃদ্ধি, শব্দগত সমৃদ্ধি, এইভাবে দেখতে গেলে যে আমরা রবীন্দ্রনাথ এবং নজরুলের কাছে চিরঋণী। অনেক ধন্যবাদ আপনাকে ইয়াসমিন মুশতারি। আমরা তো এখন তার সাহিত্যের ভাষাভঙ্গি নিয়ে কথা বলেছি, এবার সঙ্গীত ভঙ্গি নিয়ে কথা বলি। নজরুলের গান অন্যের থেকে, ধরেন রবীন্দ্রনাথের থেকে কিংবা তার সমকালে ডিএল রায় কিংবা অতুল প্রসাদ, এদের থেকে সে কিভাবে আলাদা এবং এখনো পর্যন্ত? এটা একেবারে পরিষ্কার সবার কাছেই যে তার বিশেষ কিছু বৈশিষ্ট্যের জন্য একেবারেই তিনি আলাদা। বিশেষ করে তার সৃষ্টির মধ্যে যেসব উপজীব্য যেসব বিষয়গুলো, সেগুলো সম্মানের সাথেই বলছি অনেক কবি সেসব আনতে পারেননি। আমাদের কবি নজরুল ইসলাম যা করে গেছেন, প্রত্যেকটি সেক্টরে কাজ করে গেছেন, প্রত্যেকটি বিষয় নিয়ে লিখে গেছেন এবং সুরের যে বৈচিত্র্য সেটা সব জায়গার থেকে নেওয়া, সব দেশের থেকে আহরণ করা, সব দেশের ভাষা থেকে আহরণ করে বাংলার সাথে মিশিয়ে, এইটা কিন্তু অনেক কবি করেননি। মানে নজরুলের যে নজরুলীয় স্বাদ বলি আমি সবসময় একটা কথা, সেটি ওনার এই গানের জন্যই ওনার সার্থক। যে গান শুনলেই বোঝা যায় যেটা কাজী নজরুল ইসলামের গান। কাজী নজরুল ইসলাম যে ধারাটি বহাল রেখেছিলেন বহু বছর থেকে আজ অবধি আছে, সেটা শুধুমাত্র তার সৃষ্টির যে এককভাবে একটি বৈশিষ্ট্য, সেটার কারণেই তিনি। শুনি আপনার গান। আমার ঘরের মলিন দীপালোকে জল দেখেছি যেন তোমার চোখে। আমার ঘরের মলিন দীপালোকে জল দেখেছি যেন তোমার চোখে। আমার ঘরের মলিন দীপালোকে। বল পথিক বল বল কেন নয়ন ছলো ছলো। বল পথিক বল বল কেন নয়ন ছলো ছলো। কেন শিশির টলমল কোমল করো কে আমার ঘরের মলিন দীপালোকে জল দেখেছি যেন তোমার চোখে। আমার ঘরের মলিন দীপালোকে। তোমার হাসির তড়িত আলো
রাতে আনো কেন শীতের হাওয়ার কাঁদনো হেন চাঁদনি রাতে আনো কেন শীতের হাওয়ার কাঁদনো হেন ধুলি ঝড়ে ঢাকলো যেন ফুলের বসন্তকে জল দেখেছি যেন তোমার চোখে আমার ঘরের মলিন পালকে জল দেখেছি যেন তোমার চোখে আমার ঘরের মলিন দীপালোকে। অসাধারণ, দুর্দান্ত, ভালো লাগলো। কাজী নজরুল ইসলামের নিজে সুর করা হ্যাঁ, অসাধারণ অপূর্ব গান। একটি প্রেমের গান। অনেক ধন্যবাদ। আবারও আলোচনায় FM হায়াতুল্লাহ। আমরা নজরুলের কবিতার ভাষাভঙ্গি নিয়ে কথা বলেছি, এবার যদি গানের ভাষাভঙ্গি নিয়ে কথা বলি কিংবা নজরুলের গদ্য রচনার ভাষাভঙ্গি নিয়ে কথা বলি তাহলে সেটি একটি ভালো কাজ হবে বলে মনে করি। আমি মনে করি যে নজরুলের গদ্য রচনা নিয়ে আমরা একটু কথা বলতে পারি। এখানেও নজরুল স্বতন্ত্র, মানে নজরুলের গদ্য এই নিয়ে আসলে তেমন কোনো কাজ হয়নি। নজরুলকে নিয়ে আমাদের যারা গবেষণা করেছেন, বলবো যে একাডেমিক যারা, তারা নজরুলকে নিয়ে গবেষণার ক্ষেত্রে তাদের প্রতি সম্মান রেখে প্রচন্ড অবহেলার শিকার নজরুল। এটা তার গদ্য রচনার ক্ষেত্রে কিছুটা সশ্রদ্ধ চিত্তে কেউ করেননি। এখন এইটা এক ধরনের বিচ্যুতি আমরা বলবো না, আমরা বলবো যে এইটা তাদের একটা উপনিবেশিক মন। যে এই ম্যাকলে বলেছেন যে মানে সকল সাম্রাজ্যের পতন ঘটতে পারে, কিন্তু মানে আমি তার কথাটা একটু অন্যভাবে বলছি, কিন্তু সাংস্কৃতিক যে সাম্রাজ্য সেইটার কোনো পতন নাই। তো এই আমরা যখন এই উপনিবেশের অধীনে ছিলাম আমাদের মন মানসিকতা সেইভাবেই তৈরি হয়েছে। উপনিবেশ বিরোধী যারা উপনিবেশায়নের সুবিধাভোগী, তারা উপনিবেশবাদ বিরোধী এই ধরনের সংগ্রামী, এই ধরনের স্বাধীনতাকামী কবির কবিতা যেমন নয় তেমন তার গদ্য রচনাকে। নজরুলের তো প্রবন্ধ গ্রন্থ যুগবাণী প্রথম প্রকাশিত হয়েছিল এবং নিষিদ্ধও হয়েছিল, কারণ যুগবাণীর ভাষা এইটি আমাদের একাডেমিকরা এবং সাহিত্যিকরা ততটা আমলে না নিলেও সে তৎকালীন শাসকরা তারা নিয়েছিল এবং তারা সেটার মর্মার্থ উপলব্ধি করে যে এইটা যে খুবই বেগবান, অন্যান্যদের সেই মেড়ে মেড়ে ওই ধরনের কাতুকুতু দেওয়া ভাষা নজরুল ব্যবহার করেননি। নজরুলের গদ্যও তার ব্যক্তিত্বের মতোই সেই ওজস্বী, বেগবান এবং তেজস্বী এবং খুবই ক্ষুরধার। নিশ্চয়ই নজরুলের ভাষাভঙ্গির মধ্যে আমার মনে হয় গদ্যের মধ্যে খুব আবেগ দীপ্ততা ছিল এবং সরাসরি সত্য প্রকাশের একটা তার মানে চমৎকার, কোনো পেঁচিয়ে কথা বলার কোনো জায়গা ছিল না। এটা গদ্যের একটা ধর্ম, আমরা বলতে পারি নজরুলের একটা স্টাইল, এবং তার সম্পাদকীয়গুলোও খুবই সাহিত্যমণ্ডিত এবং শিল্পময়, এবং তার যে সম্পাদকীয়ের কারণে তার পত্রিকা অফিস ভাঙচুর করা হয়েছিল এবং তিনি সে পত্রিকা নিষিদ্ধ করা হয়েছিল ধূমকেতু, সেই সব সম্পাদকীয়গুলো তো অসাধারণ অবশ্যই। এবং নজরুল যে একজন বড় সাংবাদিক ছিলেন এবং সাংবাদিকতার ক্ষেত্রে নতুন ভাষাভঙ্গি তিনি তৈরি করেছিলেন। আপনি যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে এই শ্রোতা দর্শকের সামনে তুলে ধরলেন, এই জন্য আপনাকে কৃতজ্ঞতা, কারণ আপনি নিজে একজন নজরুল মনস্ক মানুষ, নজরুল প্রেমী, নজরুল অনুরাগী, নজরুল গবেষক। তো নজরুল আপনার মনন এবং মানসে এমনভাবে প্রভাব বিস্তার করে আছেন যে এরকম অনালোচিত বা অনালোকিত অনেক বিষয় আপনি তুলে ধরেন। আমার মনে হয় যে নজরুলের গদ্য এখন পর্যন্ত তার গদ্য নিয়ে এতটা খুব আলোচনা দরকার, নজরুলের গদ্যকে নিয়ে আরো অনেক আলোচনা দরকার, গবেষণা দরকার। এবং নজরুল যে সমস্ত তার গদ্যের মধ্যে তিনি কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন এবং তার সমকালীন যে দুরবস্থা জনগণের, যে পরাধীনতার যে যন্ত্রণা, সেটি তিনি প্রতিফলন ঘটিয়েছিলেন তার মানে খুবই ক্ষুরধার লেখনীর ভেতর দিয়ে। এবং তার যৌবনের গান যে প্রবন্ধ, সেটা পড়লে বোঝা যায়
যে কি অসাধারণভাবে তিনি তারুণ্যকে আবহন করেছেন। তার প্রবন্ধগুলো বস্তুত আসলে কবিতা ধর্মী। কবিতার মতোই। তার প্রবন্ধ পাঠ করলে মনে হয় যে তার কবিতাই অভিভাষণগুলো পড়ছি। তো একটা গদ্য জি, কবিতার মতো। জি। অনেক ধন্যবাদ আপনাকে, ইয়াসমিন মুস্তারি। আমি এবার কাজী নজরুল ইসলামের নিজের সৃষ্ট রাগ অনেক আছে, তার মধ্যে উদাসী ভৈরব এই রাগের উপরে একটি গান অপূর্ব, এবং এই ওনার তো রাগাশ্রী গানের মানে অসাধারণ সব, একটির চেয়ে একটি সুন্দর। আমি কতটুকু ফোটাতে পারবো জানি না, চেষ্টা করছি। সত্যি হারাপ উদাসী ভৈরব কাঁদে, সত্যি হারাপ উদাসী ভৈরব কাঁদে, বিষাণ ত্রিশূল ফেলি গভীর বিষাদে, বিষাণ ত্রিশূল ফেলে গভীর বিষাদে, সত্যি হারা উদাসী ভৈরব কাঁদে। জটা জুটে গঙ্গা নিস্তরঙ্গা, জটা জুটে গঙ্গা নিস্তরঙ্গা, রাহু যেন গ্রাসে আছে ললাটের চাঁদে, সত্যি হারা উদাসী ভৈরব কাঁদে, সত্যি হারা উদাসী ভৈরব কাঁদে। দুই করে দেবী দেহ ধরি বুকে বাঁধে, দুই করে দেবী দেহ ধরি বুকে বাঁধে, রোদনের সুর বাজে প্রণবনে নাদে, দুই করে দেবী দেহ ধরি বুকে বাঁধে, রোদনের সুর বাজে প্রণবনে নাদে, ভক্তের চোখে আজি আজি ভক্তের চোখে আজি ভগবান শঙ্কর, ভক্তের চোখে আজি ভগবান শঙ্কর, সুন্দর তর হলো পড়ি মায়া ফাঁদে, সত্যি হারা উদাসী ভৈরব কাঁদে, বিষাণ ত্রিশূল ফেলি গভীর বিষাদে, সত্যি হারা উদাসী ভৈরব
রব কাঁদে সতীহারা উদাসী সতীহারা উদাসী সতীহারা উদাসী হয়ে রব কাঁদে। হ্যাঁ, দুর্দান্ত এই গানটি ইয়াসমিন মুস্তারির পক্ষে সম্ভব গাওয়া এবং অসাধারণ একটি গান, সতীহারা উদাসী ভৈরবী কাঁদে। ধন্যবাদ। এটা কোন রাগে? উদাসী ভৈরবী। উদাসী ভৈরবী এটা আমাদের প্রিয় কবির নিজের নিজের সৃষ্ট উদাসী ভৈরব। উদাসী ভৈরব সৃষ্টি রাগ, এটা মানে অসাধারণ বাংলার এবং এর মধ্যে যে এত নোটগুলো যে এত মানে কি বলবো বেয়াড়া বলে আমাদের ভাষায়, তো তার মধ্যে আয়ত্ত যে করা খুব মজা, যে মজা এখন ওনার জন্য ঠিক আছে, আমরা এখন ওই রকম তৈরি এখনো হতে পারিনি ফাইট উনি তো করার গানের মতো। জাদুকর। এই গান নিয়ে ফাইট করবার একটা তৈরি হতে হবে, সেরকম যোদ্ধা হতে হবে। দোয়া করবেন যেন এর থেকে বেশি যোদ্ধা হতে পারি। অনেক ধন্যবাদ ইয়াসমিন মুস্তারি অসাধারণ গাইবার জন্য, চমৎকার আলোচনা করবার জন্য, FM হায়াতুল্লাহ এবং বাজাবার জন্য আমাদের সজীব নূর এবং অপূর্ব। ধন্যবাদ সকলকে। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল অনুষ্ঠানে আজকে আমরা দুজন বিখ্যাত মানুষের কাছে নজরুল সম্পর্কে কথা শুনেছি, গান শুনেছি। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা চাই নজরুলের এই যে অনন্য সৃষ্টি তা যেন প্রকৃত জনের কাছে সমাদৃত হয় এবং প্রকৃত জন উপস্থাপন করেন আমাদের জন্য, তাহলে কিন্তু নজরুলের মহিমাটা আমরা বুঝতে পারবো। কারণ প্রকৃত লোক যদি নজরুলকে চর্চা না করে, তাকে উপস্থাপন না করে, তাহলে নজরুলের যে মাহাত্ম্য, নজরুলের যে প্রকৃত সৃষ্টি, যে অসাধারণ সৃষ্টি, যে একটা বিশ্বময়ী যে তার প্রভা ছড়িয়ে দেওয়ার যে যোগ্যতা, সেটা যাদের আছে তারাই করবে। আমরা সেই সব মানুষই খুঁজে বেড়াই। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল অনুষ্ঠানে আবারও আপনাদের অনেক শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।